যে এত কিছু হওয়ার পরও তার মৃত্যুর কিছুদিন পরেই সে মেয়েটা মানে আবার বিয়ে করে অন্য জায়গায় সংসারে হয়েছে, বেঁচে আছে। বাঁচার রাইট পৃথিবীতে সবারই আছে, কিন্তু সালমান বোধহয় একটু বেশি ভালোবাসতেন তার ওয়াইফকে, এবং আরো নিজেকে কন্ট্রোল করতো যদি কিছু ভুল যদি না করতো। আর সবশেষ একটি কথা বলবো, হয়তোবা আল্লাহ চাইনি ও পৃথিবীতে থাকুক, এটি সান্ত্বনা। এবং সালমানের জায়গাটার জন্য আমার বিশেষ করে ক্ষতি হয়েছে। একজন হিরো যে আমাকে চেয়েছিল সে মারা গেছে, তার সাথে আমার একটাই ছবি করা হয়েছিল, আনন্দ অশ্রু। সালমান শাহর সাথে আমার কথা হয়েছিল। সালমান শাহ আমাকে বলেছিল, আমি একটু রাগী ছিলাম তো প্রচন্ড, আর একটু ইমোশনাল মানুষ, এখনো সেটা আছে, কারণ এটা হয়তো আমার মৃত্যুর আগ পর্যন্ত থেকে যাবে। তারপর সালমান শাহ আমাকে প্রচন্ড ভালো, খুব আমার অসম্ভব পছন্দের একজন হিরো ছিলেন। তিনি ওনার জায়গা থেকে কি করেছেন সেটা না দেখে বলা মুশকিল। আসলে মান্না ভাইকেও আমি পাইনি, ওটাও বলা মুশকিল। এখন যাদেরকে পেয়েছে তাদেরটা দেখছি তারা কি কি করছে। একজন হিরো যে আমাকে চেয়েছিল সে মারা গেছে, তার সাথে আমার একটাই ছবি করা হয়েছিল, আনন্দ অশ্রু। সালমান শাহর সাথে আমার কথা হয়েছিল। সালমান শাহ আমাকে বলেছিল, আমি একটু রাগী ছিলাম তো প্রচন্ড, আর একটু ইমোশনাল মানুষ, এখনো সেটা আছে, কারণ এটা হয়তো আমার মৃত্যুর আগ পর্যন্ত থেকে যাবে। তারপর সালমান শাহ আমাকে প্রচন্ড ভালোবাসতো, খুব মানতো আমাকে সে। জীবন সংসার হলো প্রিন্স নামে একটা প্রডিউসার ছিল, এরা 4-5 জন মিলে বানাচ্ছি। তো জীবন সংসার ছবির শুটিং দেখতে গিয়েছিলাম আমি, তখন আমি ফিল্মে ঢুকেছি। সালমান কিন্তু আমার একটু আগে বোধহয়, আমার মনে হয়, ফিল্মে একটু আগে আমার। আর রুবেল টুবেল এরা তো আমার অনেক আগে, কিন্তু এরা সব বন্ধু কিন্তু আমার। রুবেল আমার খুব ক্লোজ ফ্রেন্ড, রুবেল, মান্না। তখন এই সালমানের সাথে আমার দেখা হলো, প্রিন্স পরিচয় করিয়ে দিল, এই সালমান আমাকে জড়িয়ে ধরলো, তখন থেকে সালমানের সাথে আমার খাতির হয়ে গেল। ও আমার মতো, কারণ আমি আবার ওই যে মনে করেন নায়িকা বসে আছে, নায়িকার সাথে কথা বলার জন্য কেউ অস্থির হয়, আমার আবার এইগুলি নাই, যে কে বসে আছে তার মতো সে বসে আছে। নায়িকা যদি এসে কথা বলে বলবো, না হলে বলতাম না। আমি তো ব্যক্তি সালমানকে দেখেছি আমার মতন, আসলে আমি যা ছিলাম তাই। মানে একটু পকেটে বেশি টাকা যখন হয়েছে তখন খুঁজেছি কার নাই, তাকে গিয়ে দিয়েছি। হ্যাঁ, তখন অবশ্য ছিল বলে। যখন নাটকের পিরিয়ডটা গেছে আবার, তখন কিন্তু কাউকে এক কানা করিও দেয় নাই। এরকম বললাম, সালমান যেরকম এফডিসির গেটের মধ্যে যখন কেমত থেকে কেমত হিট হয়ে গেছে, আরও ছবি টবি হচ্ছে, তখন গেটের দারোয়ানরা সালমানকে বলল যে ভাইজান আমাদের তো টিভি নাই। পরের দিন টিভি কিনে দিয়েছে, পরের দিনই। সালমান শাহ, ও গড, আমি ভাই ভীষণ ভালো লাগার একটা জায়গা। এবং আমি জানি না, এত স্টাইলাইজ মানুষ, এবং সেই সময় কি অদ্ভুত রকমের ভালো অ্যাক্টিং হয় না, যে এত ন্যাচারাল অ্যাক্টিং। আমি জানি না, এটা আসলে একটা সালমান শাহ মারা যাওয়ার পর আমি দেখেছি যে 2 বছর কিন্তু সিনেমা চলেনি। এবং তার পরের দিন আমার শুটিং হলো, ওকে ভুলতেও পারবো না আমি জীবনে। এবং এত বড় ওর সাথে আমার ফাইট ছিল, এবং ফাইট ওর এইখানে আমি তখন এত ব্যালেন্স করে ফাইট করতে পারি না। আমাকে যে মার্কস দেয় ওই মার্কসে আমি ফাইট করি। এবং সালমান তো ছিল একটা মানে রেড একটা ছেলে, তো ওর ও এক্সপ্রেশনস, ওর ফাইটের এক্সপ্রেশনস ওর মতো আমি কোনো নায়ক আজ পর্যন্ত দিবে না। ভিলেন ঘুষা মারছে, ও যে ফাইটের এক্সপ্রেশনস যা দিয়ে গেছে, যারা ওইরকম বিচক্ষণ শিল্পী, আমি চ্যালেঞ্জ করে বললাম আজ পর্যন্ত কোন শিল্পী ওই পর্যন্ত চিন্তাও করতে পারে নাই, বা আমি কখনো দেখিনি। খানিকটা মান্নার ভিতর পেয়েছে। এছাড়া কোনো নায়ককে আমি ভিলেন যখন হুক করে বা কি মানে একটা প্রপার একটা হিট করে, তখন যে রিয়াকশন হওয়া উচিত, এটা শুধুমাত্র দিত সালমান শাহ। সালমান শাহ তো ওই আমি ওকে আমার খুব সামনে 3-4টা মানে ক্যাটাসের মুদ্রার একটা কম্পোজিশন ছিল, লাস্টে আমি ওইখানে ঘুষা মারিনি। কিন্তু তারপর দেখো এই রেড জায়গা, কপালটা এত ফুলে গেছে, ব্লু হয়ে গেছে। আমি ভয়ে কাঁপছিলাম, কারণ সালমান শাহ, সবাই তো সালমান শাহর কাছে চলে আসলো, কি করলাম আমি? শুধু আরমান ভাই আমার মনে আছে, আরমান ভাইকে আজও শ্রদ্ধা করি। আরমান ভাই বললো না, মিশা ঠিকই ছিল, সালমান সামনে আসছিল। এবং ওই অবস্থায় ওকে বরফ দিচ্ছে সবাই নিয়ে, ওই অবস্থায় সালমান বলতেছে মিশা ভাইয়ের কোনো দোষ নাই, আমার দোষ, আমি এক্সপ্রেশনস বেশি দিয়ে সামনে চলে যাচ্ছিলাম। আল্লাহ ওকে বেস্ট
নসিব করুক এবং অবশ্যই বেস্ট নসিব করুক। তো আর সবাই আমাকে বাঁকা চোখে তাকাচ্ছে, বাঁকা চোখে আচ্ছা, তাকাচ্ছে যে রীতিমতো আমাকে ডিরেক্টর বকায়, মিয়া ব্যালেন্স, মিয়া ফাইট করবা, তুমি প্র্যাকটিস করো না, মিয়া ফাইট করবো, সালমান শাহের সাথে ফাইট করতেছে, তুমি ব্যালেন্স করতে পারো না, তুমি ব্যালেন্স করবে না, এগুলো শিখবে না, এগুলো আরমান শিখাওনি। তো আরমান ভাই বলতেছে ও তো ভালো ফাইট জানে, ওর তো কোনো নাই, এক্সপ্রেশনস এত ম্যাচিউর এক্সপ্রেশন দিচ্ছে ইসে সালমান, তো ও হয়তো ব্যালেন্স করতে পারেনি। একটা কথা এত বছর পরে আজকে আমি একটা কথা আমি স্পষ্ট করে বলবো, সেটা হচ্ছে যে আমি আমার ছোট ভাই বলেন, বন্ধু বলেন, তার ছোট ভাই ওয়াইফকে আমি অনেক শ্রদ্ধার চোখে দেখি, কিন্তু সালমান যে মেয়েটাকে বিয়ে করেছিল আমি তাকে শ্রদ্ধার চোখে একদমই দেখব না। এই কারণে যে এত কিছু হওয়ার পরও তার মৃত্যুর কিছুদিন পরেই সে মেয়েটা মানে আবার বিয়ে করলো, বিয়ে করে অন্য জায়গায় সংসারে হয়েছে, বেঁচে আছে। বাঁচার রাইট পৃথিবীতে সবারই আছে, কিন্তু সালমান বোধহয় একটু বেশি ভালোবাসতেন তার ওয়াইফকে, এবং আরো নিজেকে কন্ট্রোল করতো যদি কিছু ভুল যদি না করতো। আর সবশেষ একটি কথা বলবো, হয়তোবা আল্লাহ চাইনি ও পৃথিবীতে থাকুক, এটি সান্ত্বনা। এবং সালমানের জায়গাটার জন্য আমার বিশেষ করে ক্ষতি হয়েছে। সালমান তো অনেক পেয়েছে আল্লাহর থেকে, ডেফিনেটলি। নাইলে এই 3.5 বছরের ক্যারিয়ারে তানভীর এত কিছু, মানে এত কিছুও না, ওকে কিভাবে সংজ্ঞায়িত করা হবে এটা কিন্তু একটা টেনশনের ব্যাপার। কিন্তু আসলে টেনশন, কারণ তুই কোন দিক থেকে তাকে তুই সংজ্ঞায়িত করবি। মাত্র 3.5 বছরের ক্যারিয়ারে অনেকে বলে তো যে সালমান এমন কি করেছে, আমি শুনি বলতে। আরে ভাই, আমার একটা কথা হচ্ছে, আপনারা কি সালমানের এই ভালোবাসাটা আপনাদের কপালে জুটেছে? সালমান তো 3.5 বছরে, দেওয়া হয় 4 বছরে মরেই গেল, তা আপনাদের কপালে জুটলো না কেন ভাই? আপনারা তো অনেক দিন কাজ করলেন। প্রথম দিকে বলছিল যে সালমান সাথে সালমান শাহের সাথে কেন তুলনা করা হচ্ছে, বাট গান বের হওয়ার পর ওরাই আবার বলতেছে আমরা আসলে বুঝতে পারি নাই যে তুমি তো সালমান শাহের ফ্যান। যাই হোক, তাহলে আরেকটা কথা আমি আপনাদেরকে খুব স্ট্রেট ফরওয়ার্ড বলি, যেটা সাধারণ মানুষের ভাষায় আপনারা হয়তো একটু বুঝতে পারবেন। আপনারা সালমান শাহকে পছন্দ করেন, আমার খুবই ভালো লাগলো জেনে। এখন আমি কতটুকু পছন্দ করি, অথবা আমার টিমের মানুষজন কতটুকু পছন্দ করে, যে আমি আমার লাইফের, আমার ক্যারিয়ারের, আমার এই ইন্ডাস্ট্রির প্রথম গান যেটা দিয়ে আমার লঞ্চিং হচ্ছে, আমরা সেটা তাকে ট্রিবিউট দিয়ে শুরু করছি। উনি একবার এসেছিলেন, উনি চলে গেছেন, এবং উনি ওইরকমই থাকবেন, একজনই থাকবেন, সারা জীবনই অমর হয়ে থাকবেন। আমার অসম পছন্দের একজন হিরো ছিলেন। তিনি ওনার জায়গা থেকে কি করেছেন সেটা না দেখে বলা মুশকিল আসলে। মান্না ভাইকেও আমি পাইনি, ওটাও বলা মুশকিল। এখন যাদেরকে পেয়েছে তাদেরটা দেখছি তারা কি কি করছে। ইয়াং জেনারেশন ইজ ভেরি স্টাইলিশ, দে লাভ স্টাইলস, কিন্তু সালমান ভাইয়ের মধ্যে যে একটা জিনিস আমরা দেখতে পেয়েছি, তার স্টাইলস বলিউডে এখনো কিন্তু অনুকরণ করা হয়, যেটা আসলে এই মাঝখানে আমি কোনো হিরোকে ক্রিয়েট করতে দেখি না। আমি এবং হুমায়ুন ফরিদি এবং সুবর্ণাপা আমরা একটা শো করতে ভিয়েনাতে ছিলাম। আমরা জানতাম না যে সালমান শাহ মারা গেছে, এবং আমার মনে আছে আমরা রিহার্সাল করে বের হয়েছি, তখন কিন্তু টেলিফোন বুথ ছিল। ফরিদি ভাই খালি বলল যে আমরা একটু বাংলাদেশে ফোন করে আসি, আমরা আরো অনেক আর্টিস্টরা ছিলাম, আমরা বাইরে দাঁড়ানো। ফরিদি ভাই বুথের ভিতরে আমরা দেখতে পাচ্ছি বসে গেছে, ফোনে কথা বলতে বলতে। আমরা দৌড়ে বুথের কাছে গেলাম, গ্লাসের বুথ, ফরিদি ভাই কাঁদছে, চিৎকার করে বলছে সালমান মারা গেছে, সালমান গেছেন। সালমান শাহকে নিয়ে আমি যেটা ভাবি যে আমার এগেইন অরুণদার লেখা গল্প নয়ন, মালিকা ছিল, আর শেখ রেয়াজউদ্দিন বাদশাহ আঙ্কেল মারা গেছেন, নেই গেছে। চমৎকার একটা নাটক 94 এ, সালমান তখন বিগ শট হিরো, তার কোনো 96 এ, এবং তখন কোনো শিডিউল নেই, অভিনয় করার সময় নেই, সে নাটকও করবে না, যেহেতু তখন একটা মিথ ছিল যে ফিল্ম করলে নাটক করবে না। আচ্ছা ঠিক আছে, নাটক করবে। তো পরে যখন আমার কথা বলা হলো, বোধহয় বাদশাহ আঙ্কেল যোগাযোগ করেছিল, তারপরে সালমানকে গল্পটা খুব পছন্দ হয়েছিল, তারপরে যখন গল্পটাও করলো, ওকে যখন স্ক্রিপ্টটা পাঠানো হলো, মানে আসলে তানভীর আমি বলতে পারবো না, এখন মনে হয় আমাদের মোবাইলে আমরা অনেক কিছু ভিডিও করে রাখি না, তখন তো এখন মোবাইলের যুগ ছিল না। আমি সালমান কি পরিমাণ একনিষ্ঠ ভাবে এই চরিত্রটা চরিত্রায়ন করেছে, এবং
হি লিটারালি টুক ইট অ্যাজ এ চ্যালেঞ্জ যে এটা যেন মানে ওয়ান অফ দ্য বিগেস্ট মানে মাইলস্টোন নাটক হয় টেলিভিশন হিস্ট্রি, এবং তাই হলো নয়ন। এবং আমার এখনো মনে আছে বাচ্চা আঙ্কেল খুব সুন্দর শাড়ি পরতে হবে, চুলটা টেনে বাঁধতে হবে। ওকে দিয়ে আফজাল আঙ্কেল না পারেনি, আফজাল আঙ্কেল ওকে দিয়ে ফান্টার অ্যাডও করাইছিল অনেক ভালো, একটা অনেক পপুলার হয়েছিল, আফজাল আঙ্কেল তো অনেক ভালো ভালো অ্যাড করতেন। ও ইয়েস, ইমনের বাবা আমেরিকান এমবাসিতে কাজ করতো, তখন আমরা গহর জামিলের কাছে নাচ শিখতাম। আমরা কলি নামে একটা মেয়ে ছিল, এখন তোমার নিউ জার্সিতেই থাকে। আমরা 4 জন আমেরিকান এমবাসিতে কাজ করতাম, ইমন আমাদের সাথে থাকতো। ইমন টিভিতে ক্লিক করতে পারেনি, ইমন অ্যাডেও ক্লিক করতে পারেনি। এটা দুর্ভাগ্য, কারণ ইমন অনেক গুড লুকিং। ইমন যে কি ভালো মানুষ তারেক, আমি তোমাকে বুঝাইতে পারবো না। আমি যদি মালিক আফসারির এই ঘর এই সংসার কমপ্লিট করতে পারি অনলি ফর সালমান শাহ। এবং ইমন আমাকে বলে ও পাগল, ও অনেক সত্যি কথা বলে, ও কোনোদিন কিছু করতে পারবে না লাইফ, ওর কোনো প্রবলেম হবে না। কিন্তু ইমন যে মারা গেছে, মানে আমি যখন ইমন তোমাকে কিভাবে হেল্প করবে, তোমাকে বুঝতে দিবে না। ও যেমন যে অভিনেত্রীটি রিজেক্ট করেছিল আমাকে গাড়িতে উঠাবে না, আমাকে দেড়টার সময় ড্রপ করবে না, ইমন কিন্তু জানে যে তমাল এখন এত ঘাওড়া, তমালকে আমি এখন করতে পারবো না। ইমন আমাকে ডাকেই নাই, আমি স্কুটারে ছিলাম, ইমন আমার পিছে পিছে গাড়ি নিয়ে আসছে। ইমন জানে বন্ধুত্ব কি। 3.5 বছরের করা কাজ, 29টা ছবি না, হ্যাঁ 28 29টা ছবি দিয়ে সে বাঙালিদের মন জয় করে ফেলেছে, এবং 30 বছর পার হয়ে গেছে সেই গল্প বলছি, এখনো ওই গানের পপুলারিটি আরো বাড়ছে। হ্যাঁ, তো এটা তো নর্মাল, সালমানকে নর্মাল পাল্লায় ফেললে হবে না ভাই, হি ইজ গিফটেড। সালমানের সাথে প্রতিদিনই আমার প্রায় দেখা হতো। হ্যাঁ, ওর বাড়ি ছিল আমার বাড়ির জাস্ট উল্টা দিকে, রোডের এপার ওপার। তো রাত্রেবেলায় শুটিং শেষ করে 12টা 12:30টার দিকে ড্রাইভের খুব নেশা ছিল, এবং গাড়িও চালাতো খুব, মানে সাঁই একেবারে পছন্দের। সবাই বলে এবং ঠিক বলে, আমার গলির সামনে দিয়ে তো ঘোরাতো গাড়ি, যখন ঘোরাতো চ্যাট করে চাকার শব্দ